শেখ হাসিনা বলেছেন ঠিকই যে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বরের মধ্যে ঢুকবো। উনি বিভিন্ন সময় অনেকগুলি ইন্টারভিউতে এর মধ্যে দিয়েছেন। আমি লক্ষ্য করলাম যে উনি কোনো কোনো জায়গায় বলেছেন সে মানে ডিসেম্বরের মধ্যে ঢুকবো, কোনো কোনো জায়গায় বলেছে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস ইত্যাদি। আমি যারা ওনার সাথে যোগাযোগ রাখছে ভারতীয় কর্মকর্তারা, তাদের কাছে যা শুনলাম যে উনি পারলে অগাস্ট মাসেই ঢুকে যেতেন, কিন্তু সবাই ওনাকে বুঝিয়েছে, ওনার দলের নেতারাও এবং আমাদের যেসব লোকজনের সাথে ওনার যোগাযোগ আছে ভারতবর্ষে, তো ওনার মানে ওনাকে বহিঞ্জি বলে সম্মান করার লোকের অভাব নেই এবং ওনার সাথে অনেকের যোগাযোগ আছে। তারা সবাই যে সরকারের সাথে যুক্ত তা না, এদের অনেকের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, উনি এদের কথা শোনেন টোনেন। এর মধ্যে অনেক বাঙালি আছে, আবার সবাই বাঙালি নয় এরকম রয়েছে। এরা ওনাকে বলেছে যে প্রস্তুতি ছাড়া তুমি ঢুকবে না, মানে একটা ওয়েল প্ল্যান্ড ব্যাপার না দর করিয়ে হুটপাট করে এইভাবে যদি ঢুকে যাও, তোমাকে জেলে নিয়ে যায়, হঠাৎ করে ফাঁসি টাসি দিয়ে দেয় কিছু একটা। কেন, উনি তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরছেন এবং উনি অ্যাপিলও করতে পারেননি বা করেননি, যে কোনো যেটাই সত্যি হোক না কেন। মানে টেকনিক্যালি তো এই জায়গাতে আইন একদিক থেকে এই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এটা ভারতবর্ষের কোনো দল কেউই চায় না যে শেখ হাসিনা ফিরে গিয়ে ওনার বেনাজির ভুট্টোর অবস্থা হবে, উনি নিহত হবেন হয় কোনো জঙ্গি আক্রমণে অথবা ওনাকে জোর করে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এটা কেউ চায় না। তো সবাই ওনাকে এটাই বলেছে যে বাহিনী আফসোস সমাজকে যাই, এবারে চিন্তা ভাবনা করে প্ল্যান করে যাও, তার প্রস্তুতি নিয়ে যাও। এখন এই যে আপনি মহাযজ্ঞের কথা বলছেন, যে অনেকেই বলছে, আমি অনেকের কাছে শুনেছি এইসব বিভিন্ন লোকজন, অনেকের আবার আছে কি আওয়ামী লীগের একটা বাহাদুরি করার অনেকের ব্যাপার আছে, আমি একটু ক্রিটিক্যালি বলবো। হ্যাঁ, মানে সবাই নেত্রীকে দেখাবার একটা চেষ্টা যে আমি তার থেকে বেশি ক্ষমতাবান, আমি অনেক ভালো করে কিছু করতে পারবো। এগুলি করতে গিয়ে বিশেষ করে এই লন্ডন টন্ডনে আছে এরকম অনেক লোকজন, আমরা মানে 200 সাংবাদিক নিয়ে, হ্যাঁ 20টা বিমান নিয়ে ঢুকবো ইত্যাদি, এইসব কথা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। আমার এখানে দুটো প্রশ্ন আছে। সাংবাদিক শেখ হাসিনা ঢুকতে পারেন, ওনার দলের নেতারা ঢুকতে পারেন, তারা দল ঢোকার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবে, তারপরে কি হবে আল্লাহ জানে। কিন্তু এই সাংবাদিকরা, আমি ধরুন দীর্ঘ 17 বছর বিবিসি, 2-3 বছর রয়টারে কাজ করেছি, প্রায় 20 বছর আন্তর্জাতিক মিডিয়া, তার আগে কলকাতার আনন্দ, আমার প্রায় 35-40 বছর সাংবাদিকতার অভিজ্ঞতা। কোন সাংবাদিকতা মানে সাথে যুক্ত কোন মিডিয়া হাউস তার সাংবাদিক ভিসা ছাড়া ওখানে হুটপাট করে ঢুকে যাবে, এটা তো অ্যালাউ করবে না। তো ভিসা এই জায়গাটা ক্রুশিয়াল, যে শেখ হাসিনা অনেক মিডিয়া নিয়ে ঢুকবে, এটা যদি তার নেতারা পরিকল্পনা করে থাকে। সব থেকে বেশি প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হুঙ্কার দিয়ে থাকে আমরা 200 মিডিয়া পার্সনের। তুমি, আমার প্রশ্ন হচ্ছে যে 200 মিডিয়া পার্সনকে ভিসা পাবে? তাদেরকে ভিসা দেবে বাংলাদেশ সরকার? যেই মুহূর্তে তারা দেখবে যে ওইরকম সময়, যে সময় শেখ হাসিনা ঢোকার কথা বলছেন, অঙ্গীকার করছেন, সেই সময়ে বিভিন্ন সাংবাদিক যেই মুহূর্তে, সে ভারতীয় বলেন ইন্টারন্যাশনাল মিডিয়ার বলেন, এই যারা এফসিসি তে ওনাকে প্রেস কনফারেন্স ছিল, অনেক ফরেন মিডিয়ার লোকজন ছিল, প্রায় 200 ফরেন মিডিয়া ছিল। দিল্লি ইজ দ্য বেস। সাউথ এশিয়াতে যেসব ফরেন মিডিয়া একজন লোক রাখলেও সে দিল্লিতে লোক রাখে। বাংলাদেশ ফিঙ্গার পার্ট টাইমার দিয়ে ম্যানেজ করে মোস্টলি। বিবিসির ফুল সেট আপ ছিল, কেন বিবিসির বাংলা সার্ভিস ইত্যাদি অনেক ব্যাপার আছে। যাই হোক, এই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ছোট বোন, ওকে বাহিন টাইন বলি, আমার বোনের তো অভাব নেই, বাংলাদেশে বেশি, কিন্তু মানে এই নেহা চন্দ্রা, ও এনডিটিভির মানে সিনিয়র সাংবাদিক, কমিশন এইটা, ও শেখ হাসিনার ইন্টারভিউটা করেছিল এনডিটিভিতে, বড় ইন্টারভিউ। এরপরে শেখ হাসিনা রয়টার্স অনেককে ইন্টারভিউ দিয়েছে। ইন্ডিয়ান মিডিয়াতে সব থেকে বড় ইন্টারভিউটা নেহা করে। नेहा खूब लाभ अच्छे, अरे दादा हम बहन जी के साथ घुस जाएंगे। मैं बोला अरे बेवकूफ, तुम घुस जाओगे, तुमको वीसा देगा बांग्लादेश का? जो दिल्ली में बैठा है, दिल्ली से जो বসে আছে প্রেস সেক্রেটারি, সে তো এদের লোক, সে কি তোমার ভিসা দেবে? সে যেই দেখবে এনডিটিভি নেহা চন্দ্র, আরে সেই তো শেখ হাসিনাকে ইন্টারভিউ করেছে,
ताहले बहन तुम्हारा तो ब्लैक लिस्ट में नाम आ चुका है। बोला अरे क्या बोलते हैं दादा, बिल्कुल तुम जाके चेक करो, तुमको वीजा नहीं देगा वो लोग, क्योंकि उसको पता है कि तुम्हारा शेख हासिना के साथ तालुकात हो चुका है, মানে শেখ হাসিনার সাথে তোমার অলরেডি যোগাযোগ হয়ে গেছে। তো ওই জন্য আরো তোমার ভিসা দেবে না। ভিসা না দিলে তোমার বস অর্থাৎ এনডিটিভির যে চিফ এডিটর সে তোমায় ঢুকতে দেবে, সে যেতে দেবে? সে বলবে আরে নেই নেই তুমি যাকে, কেন কেউই চায় না যে তার সাংবাদিক একটা বিদেশে গিয়ে জেলে ঢুকবে। সে সাহেবদের অর্গানাইজেশনে বলেন, আর চাইনিজ সিনওয়াই বলেন, আর ইন্ডিয়ার এনডিটিভি বলেন। তো তাহলে এই 200 মিডিয়া নিয়ে প্লেনে করে ওখানে যখন যাবে, সেই 200 মিডিয়ার লোক যদি ভিসা না পেয়ে থাকে তারা ভিসা ছাড়া যাবে? এই প্রশ্নটা আবার যারা প্ল্যানিং করছে না, আওয়ামী লীগের সমস্যা হচ্ছে কি, অনেকে বাহাদুরি দেখার জন্য, আপাকে নেত্রীকে বোঝানোর জন্য অনেকে বড় বড় হুঙ্কার দেয়। দে ডোন্ট থিঙ্ক অফ দিস প্র্যাকটিক্যাল থিংস। আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার এডুকেশনটা তো মিলিটারি এডুকেশন, আমার এক্সপোজার মিলিটারি, তারপরে আমি সাংবাদিকতা এসেছি। সাংবাদিকতা তো বিবিসি টিবিসির মতো জায়গায়, মানে উই হ্যাভ বিন টট লজিস্টিক্স প্ল্যানিং। আগে তুমি একটা জায়গায় গিয়ে কাভারেজ করবে, সে জায়গায় কি করে ঢুকবে, কি করে ওখানে থাকবে, সেটা প্ল্যান আগে করো, তারপরে স্টোরি। তো এইখানে এই 200 লোক যদি ভিসা না পায়, ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএনএন, ব্লা ব্লা, এনিবডি, কেন ওই সময় ভিসা দেবে না। আমি জানি এটা চাইবে না যে 200 সাংবাদিক শেখ হাসিনার সাথে, তো 200 আইনজীবী ওনার সাথে 100 আইনজীবী যাবে। এগুলি ঘোষণা টোষণা করার সোজা। এই লোকগুলি ভিসা পাবে? ভিসা না পেলে কোন আইনজীবী গিয়ে বাংলাদেশের জেলে ঢুকবে বলুন তো, বিদেশি আইনজীবী? দিস আর প্র্যাকটিক্যাল থিং। আচ্ছা, ওনার যারা নেতারা যাবে, আমাকে একজন ভারতীয় গোয়েন্দা বিভাগের খুব সিনিয়র লোক সাম্প্রতিক বাংলাদেশে ঘুরে এসছে, তিনি আমাকে বলেছেন যে बहन जी बोल रहा है 1000 आदमी लेके चला जाएगा, সব সিনিয়র নেতাদের নিয়ে উনি যাবেন। তো এটা কি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর একটা আন্দোলন, না এটা গান্ধীজির জেল ভরা আন্দোলন হচ্ছে? বহিনজি কি সব নিজের সিনিয়র লিডার নিয়ে সহা করে সোজা জেলে ঢুকে যাবেন? তো তাহলে এটা লাভ কি? তাহলে আওয়ামী লীগ আন্দোলন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কে পরিচালনা করবে? ইতিমধ্যে অনেক সিনিয়র লিডার জেলে আছে, তাদের অনেকের অবস্থা কিরকম তাও আমরা জানি। আবু ভাইয়ের মতো লোকজন জেলে আছে যাদের প্রচুর বয়স। এত আজকের লোক না, 71-এর সব এক একজন মানে বিরাট ফিগার। আমির হোসেন, আবু টাবু, এই টাইপের লোকজন যারা পুরোনোদের মধ্যে তো আবু ভাইয়ের কথাই প্রথম আসে, কারণ সুরঞ্জিত দাও নেই, তোফাইল সাহেবও চলে গেলেন, হ্যাঁ, রাজ্জাক ভাইও চলে গেছেন আগেই। তো যাই হোক, আর আগের যারা তারা তো সব আগেই নিহত হয়েছেন, 4 নেতাটা। তো যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি যে এখন বাকি যারা 2-4 জন 5 জন সিনিয়র লিডার এখানে বসে আছে, এই নানক ভাইদের মতো, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই যদি ওনার সাথে যারা গিয়ে জেলে ঢোকে, কি মানে মহাভারত হাসিল করবেন শেখ হাসিনা, সেটা তো আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ আ রিয়েল প্ল্যান? এবং এটা আমাদেরও অনেক লোকজন যথেষ্ট কনফিউজড যে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই যে লোকজন যাবে, হ্যাঁ, এটা একটা অনেকের ধারণা হতে পারে যে উনি ওখানে নামলে দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে খুব ক্ষোভ আছে, একটা গণবিস্ফোরণ হয়ে যেতে পারে। দেখুন ভাই, গণবিস্ফোরণ, মানুষের যতই রাগ থাক, যাই থাক, গোসা থাক, এটা সংগঠনের একটা ব্যাপার আছে, নেতৃত্বের একটা ব্যাপার আছে, যেটাকে আমি বলবো এক কথায় ইংরেজিতে বলতে গেলে, বাংলা সমতুল্য শব্দ খুঁজতে আমার একটু চিন্তা করতে হবে, মেকানিক্স অফ মোবিলাইজেশন। এই যে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য যে প্রস্তুতি, প্রাক প্রস্তুতি, এই ব্যাপারটা কতটা কি চিন্তা ভাবনা করে সঠিকভাবে কোন রকম মানে প্ল্যান, কোন রকম নির্দিষ্ট চিন্তা ভাবনা কি করা হয়েছে, নাকি আমি গেলাম জেলে ঢুকে গেলাম, কোনো কাজ হবে এতে? শহীদ হওয়ার জন্য যদি কেউ অতি উৎসাহী হয়ে থাকে, শহীদ হতে পারে, শহীদ হয়ে কি হাসিল হচ্ছে সেটা একটা দেখার বিষয়। আমার বাংলার মানে অগ্নিযুগের আন্দোলনে প্রচুর লোক শহীদ হয়েছে, আপনারা জানেন। ইভেন রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল বিনয় বাদল দীনেশ, আজকে যাদের নামে বিবিডি বা। কিন্তু এসব করে দেশ থেকে তো সাহেবকে তাড়ানো যায়নি। সাহেব কখন গেছে? যখন সুভাষ বোস একটা সংগঠন করেছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কাদের নিয়ে করেছে? যারা ভারতীয় সৈনিক জাপানিদের হাতে যুদ্ধবন্দী হয়েছে, জার্মানদের হাতে যুদ্ধবন্দী, এদের নিয়ে আইএনএ গঠন করেছে।
যারা সোলজার, যাদের কোনো ট্রেনিং এর দরকার নেই, তারা যুদ্ধ করতে জানে এবং তাদের নিয়ে আক্রমণ করেছে। এতে করে উনি যুদ্ধে জয়ী না হলেও এই ভারতের যে সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি, এটা দিয়ে সারা পৃথিবী শাসন করেছে, শুধু ভারত নয়। ফ্রম জামাইকা টু মালয়েশিয়া, অল ব্রিটিশ কলোনি, দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ওয়াজ দেয়ার মেইন ফ্যাক্টর, যেটা দিয়ে এই আর্মিতে যখন বিদ্রোহ হচ্ছে এবং এই আইএনএ, তখন তারা বুঝলো এই দেশ থেকে যাওয়ার সময় হচ্ছে। কেন? যে যাদের দিয়ে ওরা এই দেশ শাসন, সাহেব অফিসার কটা ছিল মশাই? 500 600, এর বেশি তো না। তো এই ইন্ডিয়ান সোলজারদের দিয়ে যে আর্মি গঠিত, সেই আর্মিতে বিদ্রোহ হয়েছে। আর এই ভারতীয় সৈনিকদের বিশ্বাস করা যায় না। সুভাষ বোস এই কাজটা করেছে এবং সাহেবরা তখন, তারপরে কি এর জের ধরে নৌ বিদ্রোহ হলো, ভারতীয় নাবিকরা বিদ্রোহ করলো। হ্যাঁ, যেই মুহূর্তে আইএনএ ট্রায়াল হলো, এবং আইএনএ ট্রায়ালে সাহেবরা তো জেনারেলি খুব চালাক, কিন্তু এটা একটা বোকার মতো কাজ করেছিল। যে 3 আইএনএ কমান্ডারকে ওরা জেলে, মানে রেড ফোর্টে বিচারের জন্য তুলেছিল, ফেমাস রেড ফোর্ট ট্রায়াল, একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখ। গুরবক্স সিং ধিলোন শিখ, প্রেম সাইগাল হিন্দু, শাহনওয়াজ খান মুসলমান। একবারে সব শ্রেণীর মধ্যে একটা বিদ্রোহ ছড়িয়ে পড়লো, বোম্বে, কলকাতা, সবখানে গোলমাল। তারপরে নৌ বিদ্রোহ। সাহেবরা দেখলো টাইম ইজ আপ। সাহেবরা, ব্রিটিশরা তো আমেরিকানদের মতো ছাগল না যে মারামারি করে লেজে গোবরে হবে তারপরে আমি ভিয়েতনাম থেকে পালাচ্ছি। The last helicopter, পাই করে আমেরিকান কর্নেল মেজররা ছুটছে টু ক্যাচ দ্য লাস্ট হেলিকপ্টার। দিস ইজ দ্য ডিফাইনিং ইমেজ অফ আমেরিকান উইথড্রল। খুব মাসেল নিয়ে, মাসেল টাসেল ফ্লেক্সিং করে প্রথম ঢোকে, তারপরে দিয়ে যে ভিয়েতনাম থেকে, আফগানিস্তান থেকে, ইরাক থেকে পালিয়েছে। এখন ইরান থেকেও দেখবেন ইরান টিরান করো। আমেরিকানদের মতো এইভাবে তো গোলমালের মধ্যে জড়িয়ে লেজে গোবরে করেন না ব্রিটিশরা, টাইম মতো বেরিয়ে। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সুভাষ বোস অলসো রেজড অ্যান আর্মি, একটা প্ল্যান নিয়ে, একটা যুদ্ধ করেছে, একটা প্ল্যান নিয়ে। এখানে আজকে শেখ হাসিনা, এটা আমি জানি, আমি একবারে নিশ্চিত, কারণ আমার প্রচুর এতিম মানুষের সাথে যোগাযোগ বাংলাদেশে। এরা খেপে আছে, এরা প্রচন্ড খেপে আছে। গ্যাস নেই, এই নেই, ওই নেই, মানে শুধু নাই। হ্যাঁ, 120 টাকা 30 টাকা, মানে লেবুর হালি, মানে 4টা লেবু, ভয়াবহ ব্যাপার। তো এইগুলি নিয়ে মানুষ খেপে আছে। কিন্তু মানুষকে জড়ো করা, আন্দোলন সংগঠিত করা, এই যে মেকানিক্স অফ মোবিলাইজেশন যেটা বলছে, এটা হাউ টু বি ওয়ার্কড আউট, এটা নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক লোকজন করেছে কিনা। আমার এখানে কিছুক্ষণ আগে ছাগল নাইয়ার এক বড় নেতা এসে বসেছিল। সে বলছে সেদিন শেখ হাসিনার বাড়িতে বিরাট বৈঠক হয়েছে, লোকজন আকাশ কুসুম বড় অনেক কথা বলছে। এই লোক এই প্রশ্ন করেছে, এখানে তৃণমূল স্তরের নেতা, যে ওইখানে কি আমরা কি করুন, কেমনে কি করুন, আন্দোলনটা করুন, যে আগের থেকে গিয়ে কোনখানে জায়গা নেব, কেমনে। কেন এরা মেটিকুলাস ডিজাইনের যে মুভমেন্ট, ইউনুস সাহেব যেটাকে বলেছেন, এগুলো অনেকদিন ধরে প্ল্যানিং হয়েছে। এবং আওয়ামী লীগের সরকার ঘুমিয়েছিল, আওয়ামী লীগের আমলে যে গোয়েন্দা ব্যবস্থা বাংলাদেশের, তারাও ঘুমিয়েছিল, তারা কেউ কিছু জানতো না। এরা আস্তে ধীরে সবটা হবে। আর এখানে জানান দিয়ে হুম হাম করে মহাযজ্ঞ করতে যাচ্ছে। তো মহাযজ্ঞ করতে গিয়ে মানে আগের থেকে আপনি, মানে অপোনেন্টকে অ্যালার্ট করছেন। আপনার যে সরকার ওখানে আছে বা যারা অন্য আওয়ামী বিরোধী শক্তিরা আছে, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ হুম হাম করে দেশে ঢুকছে। এইবার দেখবেন সবাই, যাদের নিজেদের মধ্যে এনসিপি, জামাত, এনসিপির সাথে বিএনপি অনেক গন্ডগোল, কিন্তু এখন সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে। এরা আসতেছে, এদের আটকাও, নাইলে ভেজাল আছে। তো এই জায়গাতে অনেক প্রশ্ন কিন্তু আছে। এই মহাযজ্ঞ যেটা বলছেন, এটা হতে পারে এই বিরাট প্ল্যান, অনেকে অনেক কথা বলছেন। আমি জানি ওই কি নাম, সিলেটের যে ছিলেন, মেয়র সাহেব ছিলেন, আনোয়ার সাহেব, 20টা বিমান নিয়ে আমরা এখান থেকে রওনা। হুঙ্কার দেওয়া খুব সোজা মশাই, কিন্তু অন গ্রাউন্ড, আমি মিলিটারি এক্সপোজার আমার আছে, তো ওই যত প্ল্যানিং এ আপনি করেন, আপনার যদি লজিস্টিক্স ভুলভাল হয়, যে উদার মে ফৌজ জায়গা খানা কেসে পৌঁছেগা, ওইটা যদি ওয়ার্কআউট না করে থাকেন, বিপদ আছে। আমি যুদ্ধ এনেছি, তাই জন্য I know আওয়ামী লীগ ওয়ান্টস টু ডু সামথিং বিগ। আওয়ামী লীগ একটা বিরাট কিছু করতে চাইছে বড় স্কেলে। তার জন্য কতটা প্ল্যানিং হয়েছে সঠিকভাবে, এবং দেশে ভেতরে যারা রয়েছে আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক লোক রয়েছে, বাইরে আর কজন আছে। তো এইটা এই দেশের ভেতরে, দেশের বাইরে, জেলের মধ্যে যারা আছে, এই সব মিলিয়ে ব্যাপারটা দাঁড় করাতে হবে।
ইটস এ ভেরি ডিফিকাল্ট অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ। আমি এইটুকু বুঝতে, মানে সাংগঠনিক দিক থেকে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আওয়ামী লীগ অবশ্য ইতিপূর্বে অনেক কিছু ঘটিয়েছে, খুব বেকায়দা অবস্থা থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, সেগুলি আমরা জানি। কিন্তু এই ধরনের অত্যাচার নিপীড়নের শিকার এর আগে আওয়ামী লীগ হয়েছে, এমনকি জিয়া এরশাদের সময়, আমার মনে হয় না সেটা সত্যি। এই ইউনূসের আমলে যেভাবে বাংলাদেশ একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে এবং যেভাবে একেবারে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে এগিয়েছে, এবং এখনো তো আওয়ামী লীগ ব্যান ইত্যাদি, মানে এখন আপনি চিন্তা করে দেখুন ভাই, আওয়ামী লীগ ব্যান, আপনি আওয়ামী লীগের মেম্বার হলেই তো আপনি গ্রেপ্তার হতে পারেন। আপনি যে একটা রাস্তায় গিয়ে গন্ডগোল করলেন তার জন্য গ্রেপ্তার হচ্ছেন তা তো না। বিকজ ইউ বিলং টু অ্যান আনলফুল অর্গানাইজেশন ইউ ক্যান বি অ্যারেস্টেড। এটা ভারতেও যেসব গেরিলা গোষ্ঠী আছে, এই আলফা টালফা, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, তার আন্ডারে আপনি আলফা যদি বন্দুকে কাউকে গুলিও না করে, ইউ আর আলফা, ইউ উইল বি অ্যারেস্টেড, ইউ ক্যান বি অ্যারেস্টেড। সেম উইথ আওয়ামী লীগ, ইটস এ ব্যান্ড অর্গানাইজেশন। ফলে এই জায়গাতে, আর আমি জানি যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগকে ব্যান হয়েছিল। জিয়া সাহেব এর আমলে আওয়ামী লীগকে ধর পাকড় সবই বুঝলাম, কিন্তু তখনও আওয়ামী লীগ তো ব্যান হয়নি। কিছু আওয়ামী লীগের লোক দেশ ছেড়ে পালিয়ে ভারতে, যেমন কাদের সিদ্দিকী টিদ্দিকির মতো লোকজন যারা বীর মুক্তিযোদ্ধা, তারাই পারে এসেছিলেন। কিন্তু অনেকেই দেশে ছিলেন, এবং দেশে তারা মুক্তিযোদ্ধা বলেই তাকে জেলে ঢোকানো হবে, তাকে গলায় জুতোর মালা পরানো, এই পরিস্থিতি হয়। ইউনূস যেটা করেছে, মুক্তিযুদ্ধের নাম ও নিশান, শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের নাম নিশান ঐতিহ্য সব মুছে ফেলার জন্য যা করা লাগে, হোয়াট এভার ইট টেকস, হি হ্যাজ ডান। হি ইজ দ্য এনিমি অফ দ্য বেঙ্গলি পিপুল, হি হ্যাজ টু। আজকে সে ওখানে রাষ্ট্রপতি হওয়ার জন্য ওত পেতে বসেছিল, যে কোনো কারণই হোক। তারেক সাহেব বুদ্ধিমানের কাজ করেছেন, আর ভদ্রলোককে রাষ্ট্রপতি করেছেন, আর চোরকে রাষ্ট্রপতি করেন। ইউনূস ইজ এ থিফ এবং ইজ এ ফ্রড। আমি দায়িত্ব নিয়ে বলছি, কে হরিদাস পাল, ডক্টর ইউনূসের সালা ভ্যান্ডের বেল্ট না কোন হরিদাস পাল ইউনিভার্সিটি, আরে মশা আমরা অক্সফোর্ড টক্সফোর্ড গেছি, এসব ভ্যান্ডের বেল্ট 5 টাকা দিয়ে জমা দেয়। তো যাই হোক, এই যে অবস্থাটা করেছে দেশের মধ্যে, এবং প্রতিহিংসার রাজ্য। আজকে আপনি জানেন যে চাঁদপুরে কি হয়েছে, আপনি নিশ্চয়ই খবর রাখেন, একদম পুরো ফ্যামিলি স্বর্ণ ব্যবসায়ী হাওয়া। কি হলো আপনার রংপুরে, তো আইন শৃঙ্খলা বলতে দেশে কিছু নেই। হ্যাঁ, মানে মোটামুটি অবস্থাটা হচ্ছে, আমি খুব আমার কাঁচা কুমিল্লার ভাষায় বলি, যে মাঝি আছে, যাত্রীও আছে, নৌকাও আছে, বৈঠাটা পানিতে পড়ে গেছে। তো এই নৌকা এখন ভাসতে ভাসতে কোন দিকে যায় আল্লাহ জানে। দিস ইজ দ্য কন্ডিশন অফ বাংলাদেশ, তাই তো? এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আপনার তারেক সাহেব, মানে বেছে বেছে যত সব উল্টো পাল্টা লোক উনি নিয়ে সরকার করছেন। উনি নিজেও, যাই হোক, আমি মন্তব্য করতে চাই, হুমায়ুন কবির, মানে হিজ ফরেন মিনিস্টার ইজ এ ইউএস ন্যাশনাল, নাম্বার 2 ম্যান ডেপুটি ফরেন মিনিস্টার ইজ এ ব্রিটিশ ন্যাশনাল। এরা বাংলাদেশের স্বার্থ দেখবে না সাহেবদের স্বার্থ দেখবে? আপনি বলুন তো। আপনি কিছু বলতে চাইছেন মনে হয়? একটু যোগ করি, আমাদের আরেকটা সাবজেক্ট ওটা রিলেট করবে আপনার এখনকার কথার সঙ্গে, যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার ভারত সফরের যে কথাবার্তা গুলো রয়েছে আর কি, সেই প্রেক্ষাপটে দেখলাম বিনা সিকরি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে, উনি আজকে খুব আফসোস করে বললেন যে ভারতকে যেভাবে অপমান করা হয়েছে এটা অনেক দূর গড়িয়ে গেছে। উনি কি বলতে চেয়েছেন আসলে? না, বিনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, উনিও আমাদের বইনজি সিনিয়র মানুষ, আমাকে খুবই পছন্দ করেন। উনি যখন থেকে রাষ্ট্রদূত তখন থেকে আমার সাথে সম্পর্ক, এবং বাংলাদেশ নিয়ে উনি কিছু লিখলে বা কোথাও কোনো বক্তব্য রাখতে গেলে তার আগে আমার সাথে খুব কম করে ঘন্টা খানেক টেলিফোনে আলোচনা করেন। বিনা সিকরির মোটামুটি এখনো একটা চেষ্টা আছে। উনি আমাদের অনেক অন্য অ্যাম্বাসেডার, আমি যখন ওখানে ছিলাম ওইভাবে না, উনি লেটেস্টটা খবর নেওয়ার চেষ্টা করেন। তো উনি যেটা বলছেন, উনি কিন্তু বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী, তারেক রহমান যখন ফুল ফর্মে হাওয়া ভবন করছেন সেই সময় কিন্তু উনি আমাদের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময় কিন্তু তারেক রহমান তখন কিচ্ছু না, হি ওয়াজ নাথিং ইন দ্য পার্টি, ওয়াজ নাথিং ইন গভর্নমেন্ট, কিন্তু তাকে খুব সমাদর করে দিল্লিতে আনা হয়েছিল। তারপরে রেজাল্টে কি হয়েছিল? এই হাওয়া ভবন, এই তারেক রহমান, তার সাঙ্গপাঙ্গ লুৎফুজ্জামান বাবর টাবররা, হ্যাঁ, যারা অত্যন্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত, তারা কিন্তু এই 10 ট্রাক অস্ত্র আনার প্ল্যান করেছে।
সেটা কেন ধরা খাইছে ওইটা আমি আপনাকে পরে, ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আমাদের একটা অপারেশন ছিল, যাই হোক, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, বাট এনিওয়ে পয়েন্ট ইজ, যাকে এনে এত খাতির টাতির করালো তারপরে সে হাওয়া ভবনে বসে এইসব চক্রান্ত করছে যে এই অস্ত্র আসবে বাংলাদেশের জেহাদিদের জন্য এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী আলফার জন্য। এইবারও তারেক সাহেবের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক করা, মানে যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে আসে যে ভারত সব বাংলাদেশে এক ঝুড়িতে ডিম রাখে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া ভারত কাউকে চেনে না, রং। যেমন বাজপেয়ী সরকার বেগম জিয়ার সরকারের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, হ্যাঁ, এই 10 ট্রাক অস্ত্র এসে ভারতের ঘুম ভেঙেছে যে ভারতের সত্যি আওয়ামী লীগের বাইরে এতে কোনো বন্ধু নেই। আমি এই কথাটা সবসময় বলি, দিল্লির আমার অনেকে শর্মাজি ভারমাজি এরা নেই নেই নেই, एक बास्केट में सब अंडा रखना ठीक नहीं है। अरे भाई, बांग्लादेश में एक ही बास्केट है, আওয়ামী লীগের বাইরে আমার কোনো বন্ধু নেই, এটা আমি জানি। এগুলি এখন দিল্লির লোকজন নানা রকম কথা বলে, এরা বাংলাদেশ কেউ বোঝেনি। শেখ হাসিনা, খালেদা জিয়া, এরপরে আরেকটা নেতা নেত্রীর নাম বলতে পারলেন, দেখবেন হাওয়া। তো বিনা স্বীকৃতি না, বিনা স্বীকৃতি যথেষ্ট খোঁজ খবর এখনো রাখেন, ওনার একটা চেষ্টা। বিনা স্বীকৃতি যেটা বলেছেন, আমি সর্বান্তকরণে ওনার বক্তব্য সমর্থন করি। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। কেন জানেন ভাই, এখানে যদি তারেক রহমান প্রথমেই বলে দিত না, আই উইল নট গো টু ইন্ডিয়া নাও, নো প্রবলেম, উনি ভারতকে ল্যাজে খেলিয়েছেন। ল্যাজে খেলানো বোঝেন তো, যে এই যাচ্ছি যাবো, তবে এই বাট এই এই কন্ডিশন। আর শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, প্রেস কনফারেন্স করেছেন, এটা তো ভারত সরকারের কোনো ব্যাপার না। ইট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেখানে প্র্যাকটিক্যালি ভারতীয় সদস্যের সংখ্যা 20%-এরও কম, 20% ম্যাক্সিমাম, সবই তো ফরেন জার্নালিস্ট। তারা ভারত সরকারকে বলেছে ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। শেখ হাসিনা ইজ এ বিগ স্টোরি, শি ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। আমরা ওনার সাথে কথা বলতে চাই। এখানে উনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কজনকে ইন্টারভিউ দেবে, সো উই ওয়ান্ট হার টু অ্যাড্রেস এ প্রেস কনফারেন্স। সেটা ভারত সরকার মেনে নিয়ে এটা করেছে, এটা ভারত সরকারের কোনো ব্যাপার ছিল না। কিন্তু এটাকে ইস্যু করে যে হবে এই খলিল সাহেব, সালাউদ্দিন সাহেবরা সব, না তারেক সাহেব ভারত যাবে না, ভারত এই করছে, তো যাবে না পরিষ্কার প্রথমে বলে দাও, ডোন্ট কাম। তুমি কি আমার জামাই নাকি, আমার দুলাভাই নাকি? সারা আসবা না তো আসবা না, বাট ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস দ্য কনসিকুয়েন্সেস। তারপর এসে বললো হাত কষলে আমার ডিজেল লাগে মিয়া, আমার বিদ্যুৎ লাগে মিয়া, তখন ভালো করে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে। বলা হবে যে 1 মাস গ্রিড মেনটেনেন্স হোগা ভাই, কই বিজলি নেই। আমি তো আমার ভাই বোনদের সাথে ফোনে যখন কথা বলি, খালি নাই শুধু, সে বিদ্যুৎ নাই, এই নাই, ওই নাই। এই অবস্থা তো বাংলাদেশের কোনোদিন হয় নাই। ইউনূস সাহেব নাকি বিরাট ইকোনমিস্ট, হাতির ইকোনমিস্ট, নোবেল প্রাইজ ইকোনমিক্সে পায় নাই। আর দেশটার অর্থনীতি কোন জায়গায় নিয়ে দাঁড় করে সেটা আমার থেকে আপনি বেশি বুঝলেন, বিকজ ইউ আর দেয়ার। এই জায়গাতে একটাই কথা, যে প্রবলেমে যখন পড়বো তখন হাত কষলে আমার ডিজেল লাগে, তখন জয়েন্ট সেক্রেটারিকে ইন্ডিয়াতে পাঠায় দিবা, আর এদিকে মাস্তানি যে আমি ইন্ডিয়াতে গেলাম না। শোনো, মাস্তানি যদি করো, মাস্তানি করতে বি রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। এবং একটা জিনিস কি জানেন, ইন্ডিয়া, এটা আমি আগেও আপনার প্রোগ্রাম বা অন্য জায়গাতে সব করে, ইন্ডিয়ার নিয়মটা যে প্রথমে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া চাণক্যর দেশ, সাম দাম দণ্ড। প্রথমটা হচ্ছে সাম, সাম মানে কি বোঝা পড়বে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, রিকনসিলিয়েশন, যে ভাই যা হয়েছে কাম লাইন পে আ যাও, বাদ করতে, কথাবার্তা বলে সমাধান। ইন্ডিয়া কিন্তু আপনি দেখবেন আমাদের এখানে এত বিদ্রোহ টিদ্রোহ, ম্যাক্সিমাম বিদ্রোহ কিন্তু টেবিলে এসে শেষ হচ্ছে, বাতচিত করকে খতম করো, এগ্রিমেন্ট করো। হ্যাঁ, ওই ফর্মুলাটা শেখ হাসিনা ফলো করছিল দেখে চিটাগাং হিল ট্র্যাক্সে প্রবলেম সলভ হয়েছে। কিন্তু পাকিস্তান ওই ফর্মুলা ফলো করে না, কেন? সব আর্মি জেনারেলদের মাস্তানি। মায়ানমার সেটা করে না, এই জন্য দেখেন দুইটাতে গৃহযুদ্ধের মধ্যে বালুচিস্তানের কি অবস্থা আপনিও জানেন, সবাই জানে। পাঠানদের এই খাইবার পাখতুনখোয়াতে কি অবস্থা, ইভেন পাকিস্তানের কাশ্মীর আজকে বিদ্রোহ, ইন্ডিয়াতে কাশ্মীর এত গন্ডগোল ছিল, আজকে কি কোথায় কি বলেন। সো এই তো আমার ওয়াইফ টাইফরা সব কাশ্মীর যাবে, তো এরা ভরসা কোথার থেকে? বা কাশ্মীরে যদি বিরাট ওই একটা পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক, তো ওইখানে টেরোরিস্ট অ্যাটাক করলো, কি ধোলাই দেওয়া হয়েছে সে। এনিওয়ে, দ্য থিং ইজ, শেখ হাসিনা ফলোড দ্য ইন্ডিয়ান লাইন, তাই জন্য চিটাগাং হিল ট্র্যাক্সে প্রবলেম সলভ করা সম্ভব হয়েছে। কিন্তু মায়ানমার, পাকিস্তান, এইসব জায়গায় এই যে জেনারেল সাহেবদের মাস্তানি যেখানে বেশি, সেখানে এইসব প্রবলেম সলভ হয় না। ইন্ডিয়া প্রথম কিন্তু ওই
ডায়লগ করে সবকিছু শেষ করতে বিশ্বাস করে। হ্যাঁ, তারপরে একটু টাকা পয়সা, একটু সাপোর্ট, ফাইন্যান্সিয়াল দাম, তারপরে কিন্তু দণ্ড এবং ভেদ। তার মানে ধোলাই আর ওই যে চাণক্য বলে গেছিল ভেদ সর্বোত্তম, স্প্লিট ইজ দ্য বেস্ট অফ দেম অল। আপনি দেখেন নাগা মুভমেন্ট কি এখনো তো টেবিলে বসে আছে, আর সব থেকে বড় কথা কয়টা গ্রুপ হয়ে গেছে দেখেন, সবগুলি মুভমেন্ট 10টা 12টা। কাশ্মীরে কয়টা তনজিম, जिहादी तंजीम भाई कितना है, 3-4 है, सब तोड़ दिया डिविजन। আমাদের ইন্টেলিজেন্স এগুলি তো খুব অবস্থা। তো প্রশ্নটা হচ্ছে কি এখানে জানেন, মানে এই যে তারেক রহমান যেটা করলো, এবং বিনা এটা বলতেছে, আমার বলা এক জিনিস, আমি তো গভর্নমেন্ট না, কিন্তু বিনা সিকরি গভর্নমেন্টের মধ্যে ছিলেন, বাংলাদেশের ব্যাপারে ওনাকে গভর্নমেন্ট কনসাল্ট করে, উনি জানে শুনি বলতেছেন, এটা কিন্তু সিভিয়ার রিয়াকশন হয়েছে। এবং এই রিয়াকশনে আমার যেটা খারাপ লাগে, বাংলাদেশের সাধারণ মানুষ না আমার প্রচন্ড, কারণ আমি দেখছি তো নট অনলি ইন বাংলাদেশ কি পরিমাণ পরিশ্রম করে লোকজন, হ্যাঁ, অল্প কিছু ইয়ের জন্য। ইভেন বিদেশে এই যে আরব শেখদের এখানে মানে 12 ঘন্টা 14 ঘন্টা ওই মরুভূমির মধ্যে খাইটে পিঠে কিছু টাকা, কিছু টাকা বাড়াইছে, একখানি জমি রাখো। দিস ইজ বাংলাদেশি তো, কয়টা সে বিরাট শিক্ষিত লোক বাইরে গিয়ে কাজ করতে, ম্যাক্সিমামই তো এইসব লোক। এরা এত কষ্ট করে ইয়ে করে, এই ছাড়টা খাবে এরা, পেঁচে পড়বে এরা। ডিজেল না থাকলে, বিদ্যুৎ না থাকলে, এখান থেকে জিনিসপত্র না গেলে, জিনিসের দাম বাড়লে, খাওয়া দাওয়ার জিনিসের দাম বাড়লে কষ্ট তো পড়বে এরা, কমন পিপল। তারেক বাবু সাহেবের তো কিছু হবে না, ওদের ঘরে তো কিছু অসুবিধা নেই, টাকা পয়সার অভাব নাই। তো এই দিস ইজ দ্য ট্র্যাজেডি, যে বদমাইশিটা করবে এরা ইন্ডিয়ার সাথে একটা অ্যান্টি ইন্ডিয়ান বাহাদুরি নিজেদের কেরামতি দেখানোর জন্য, যেখানে এভরিওয়্যার দে আর ফেলিং। ছাড়টা খাবে সাধারণ মানুষ বাংলাদেশে। তবে একটা জিনিস কিন্তু এদের মনে রাখতে হবে, জাতিটা বাঙালি, বেশি দিন বুজরুকি দিয়ে কিন্তু আপনি রাখতে পারবেন না। এরা কিন্তু একবার রাস্তায় যদি নামে দোলাই খাইতে হবে, আর এই জুলাই বিপ্লব টিপ্লব সব মানুষ বুঝে নেবে বাংলাদেশে। এমনি বলে লাভ নাই, ইন্ডিয়ার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাও করো, but then don't come হাত কসলা একটু ডিজেল দিয়েন মিয়া, এর বিদ্যুৎ দিয়েন মিয়া, সরি যাও। আসলে আসলে যেটা ঘটছে, বাংলাদেশে একটা বড় গ্রুপ তৈরি হয়ে গেছে, যেটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তারা কেউই এই দুই দেশের কারণে ভালো চায়। এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেটা, এটা বাংলাদেশেও ভালো চায় না। এরা পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে, এবং ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় যে 10-15% মানুষ এন্টি লিবারেশন ছিল, এই গ্রুপটাই এখনো এই গ্রুপটাই তারা এই যে ইউনুসের উসিলায় এখন তারা একটা পাওয়ারফুল সিচুয়েশনে চলে গেছে। তো আমার কাছে ঠিক বলছেন, কিন্তু আমি এদের কাছে একটাই প্রশ্ন রাখি, আমার কিন্তু পাকিস্তানেরও লোকজনের বিরুদ্ধে কিছু নেই। আমার পাকিস্তানে প্রচুর বন্ধু বান্ধব আছে, আমার এক্স বিবিসি কলিগ যারা উর্দু সার্ভিসে ছিল, যেহেতু আমি উর্দুটা ভালো বলি, আমি উর্দুতে ব্রডকাস্ট করতাম। আমার এক বাহিনী আছে করাচির মেয়ে, এলিয়া হায়দার। ওই ঈদ এই যে আপনাদের লাস্ট যে ঈদটা গেল কোরবানি ঈদ, এর আগে আমি বাহিনী ঈদ মুবারক, আরে দাদা কেয়া ঈদ মুবারক, ঈদ কা দিন ভি গোস্ত নসিব নেই হোগা, মানে ঈদের দিনও গোস্ত কেনার কেন, ঈদের দিন গোস্ত কেন নসিব হবে না, বলে 4000 রুপিয়া গোস্ত কাটে, হোয়াট এভার 4000 রুপিয়া না কত, সে তার মধ্যে আমি যা হয়েছে যে মানে মানে অসম্ভব, মানে জিনিসপত্রের দাম অসম্ভব। দেখেন বাংলাদেশ কেন, কোন বাংলাদেশ স্বাধীন হচ্ছে থেকে বাংলাদেশ একটা জায়গায় আসছে। বাংলাদেশের আজকে ডলারের এগেইনস্টে বাংলাদেশ টাকার ভ্যালু 122, আর পাকিস্তানের টাকার ভ্যালু 279। ক্যান ইউ ইমাজিন? যেই পাকিস্তান মানে 1000 কিলোমিটার পিছনে পড়ে গেছে বাংলাদেশে, জোর করে এখন দেশটাকে পাকিস্তান বানাতে, এদেরকে চাপকায় এদের চামড়া তুলে দেওয়া হচ্ছে। যে যেই পাকিস্তান ডুবতেছে, আর কিছুদিন পর আরব সাগরের নিচে তলায় যাবে, এর সাধারণ পাকিস্তানিদের কোনো দোষ নেই, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, সব ঠিক আছে। এই হারামজাদা জেনারেল সাহেবরা কেন, এদের নিজেদের আর্মির মাস্টারি রাখার জন্য ইন্ডিয়ার একটা থ্রেট, ইন্ডিয়ার সাথে। আপনি দেখেন একটা জিনিস আসেন ভাই, লক্ষ্য করে, পাকিস্তানের যেই বিচক্ষণ রাজনীতিবিদ ভারতের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে, তখনই কু হয়েছে। নওয়াজ শরীফ ইন্ডিয়ার সাথে আসা যাওয়া, বাজপেয়ী সাহেব নিজে লাহোরে গিয়ে বললেন পাকিস্তান হাকিকত হ্যায়, নওয়াজ শরীফ তাকে ওয়েলকাম করলো, সঙ্গে সঙ্গে পারভেজ মুশারফের কু। এখন দেখেন ইমরান খান যেহেতু ভারতে ক্রিকেট খেলছে, ভারতের মানুষ তাকে বিশাল মানে সাংঘাতিক রকম একটা সম্মান, সে ভারতকে হারাইছে যেদিন, সেদিনও
बोलते हैं कि हम लोग इंडिया को हरा दिया फिर भी हमारे लिए क्लैप होता है। হ্যাঁ, আর ইমরান খানের সাথে তো বলতে নাই, ইমরান সাহেব সুদর্শন পুরুষ, আমাদের অনেক নায়িকা টায়িকা অনেকে ইমরান খান নিয়ে অনেক লম্প জম্প, তার মধ্যে আর আমি গেলাম না, অনেক জানি টানি আমরা। যাই হোক, আমাদের বঙ্গলরনাদেরও ব্যাপার ট্যাপার আছে, আমি জানি এটা। पॉइंट इज इमरान खान বলছিল এই জেনারেল সাহেব লোক বেকুফ হয়, হাম ইন্ডিয়া জানতে, ইন্ডিয়া ইজ নট এ এনিমি কান্ট্রি, ইন্ডিয়া উইল বি এ গুড ফ্রেন্ড উইথ পাকিস্তান। সঙ্গে সঙ্গে কুটু এখন 2 বছর বেচারা তাকে জেলে রেখে দিচ্ছে। আজকে যারা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট ক্যাপ্টেনরা তাকে তার মানে মুক্তির দাবি জানাইছে, তার মধ্যে গাভাস্কার, কপিল দেব আসে না? তো যখন মাঠে খেলছে তখন তো জান লড়াই খেলছে, একজনের আরেকজনে গেছে। কিন্তু আমি ইন্টারভিউ দেখছি যে কপিল তো বলছে ইমরান খান আমার থেকে অনেক বড় অলরাউন্ডার, ইমরান বলছে নেই কপিল ভাই भी बहुत बड़ा ऑलराउंडर है। दे हैव म्यूचुअल रेस्पेक्ट, वेरी गुड रिलेशन विथ इच अदर। হ্যাঁ, ইমরান খান যখন প্রধানমন্ত্রী হলো, he invited all the top Indian players to his inaugural ceremony। এই নবজোৎ সিং সিদ্ধু টিদ্ধু গেছিল, কে যাইতে পারেনি, বাট গাভাস্কার, কপিল দেবের সাথে অসম্ভব ভালো সম্পর্ক ইমরান খান, এবং এরা সব দাবি করতেছে যে ওকে ছাড়ো, মুক্তি দাও। প্রশ্নটাই এখানে একটাই, there is nothing wrong with the people। এইখানে ওই পাকিস্তানের ওইখানে যেমন জেনারেল সাহেব কিছু ওই টাইপের রাজনীতিবিদ, হ্যাঁ কিছু হুজুর কোম্পানি, এখানেও তাই। বাংলাদেশও সেম, এই 10-15%, বাট দে আর দ্য নেসেসারি নুইসেন্স। বাংলাদেশের মানুষের উচিত হবে এদেরকে চিহ্নিত করে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা।